হ্যালো এভরিওয়ান, আজকে আমি তোমাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে স্তূপ পর্বত ও গ্রস্ত উপত্যকা। তোমাদের চতুর্থ অধ্যায় থেকে এখান থেকে বেশ কিছু প্রশ্ন কিন্তু প্রতি বছর পরীক্ষা আসতে দেখা যায়। তোমাদের সেকেন্ড টার্মের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ এটা, এবং ফাইনাল পরীক্ষার জন্য কিন্তু গুরুত্বপূর্ণ। হ্যাঁ, চলো আজকে স্তূপ পর্বত এবং গ্রস্ত উপত্যকা সম্পর্কে আলোচনা হবে। হ্যাঁ, দেখো প্রথমে আমরা জেনে নেব স্তূপ পর্বত কাকে বলে এবং তার বেশ কিছু উদাহরণ সম্পর্কে জেনে নেব। স্তূপ মানে কি? ধাপে ধাপে, যেটা ধাপে ধাপে সৃষ্টি হয়। মনে করো সাপোজ এটা ভূমিভাগ আছে, এটা ভূভাগ আছে বা মাটির উপরে স্থান। দেখা গেল এই জায়গাটায় ফাটল ধরলো, ফাটল ধরার পরে এই অংশটা নেমে গেল, নেমে গিয়ে দুপাশের অংশ নেমে গিয়ে এই জায়গাটা উঁচু হয়ে গেল। তাহলে এই জায়গাটাকে আমরা কি বলছি? যে উঁচু অংশটা আছে এটাকে আমরা বলি মানে উপত্যকা, মানে স্তূপ পর্বত বলি আমরা। ঠিক আছে, এবার স্তূপ পর্বতের মধ্যে গ্যাবেন পাবো, হোস্ট পাবো। ঠিক আছে, আমরা গ্রস্ত উপত্যকা পাবো। স্তূপ পর্বতের মধ্যে বিভিন্ন অংশগুলো পাবো, কোন অংশটায় কি বলে না বলে আমরা ডিটেলসে সেসব দিয়ে জানবো। দেখো প্রথমে স্তূপ পর্বতের সংজ্ঞা এবং উদাহরণে কি জানবো আমরা? মহীবাবক আলোড়নের প্রভাবে ভূত্বকের চ্যুতির সৃষ্টির মাধ্যমে। চ্যুতি মানে কি? ফাটল। ঠিক আছে, মনে করো এটা একটা জায়গা আছে, এটা একটা মৃত্তিকা খণ্ড। এবার দেখা গেলো এই জায়গাটা একটা ফাটল, এই জায়গাটা একটা ফাটল ধরেছে। এবার এই অংশটা আর এই অংশটা কি হয়েছে? নিচে নেমে গেছে, ফলে এই অংশটা উঁচু হয়ে রয়েছে। তাহলে এটা কিন্তু স্তূপ পর্বত। ক্লিয়ার? তাহলে বলছে শিলাস্তরের মধ্যবর্তী এবং পার্শ্বস্থ অংশ স্তূপের আকারে উঠে গিয়ে পাশের অংশ উঠে যেতে পারে, কখনো নিচের অংশ বসে যেতে পারে, এইভাবে কিন্তু সৃষ্টি হতে পারে। হ্যাঁ, তো বলছে যখন পর্বত রূপে অবস্থান করে তখন তাকে স্তূপ পর্বত আমরা বলি। যেমন ভারতের সাতপুরা এবং বিন্ধ্য পর্বত, ফ্রান্সের ভোজ পর্বত, জার্মানির ব্ল্যাক ফরেস্ট পর্বত ইত্যাদি। এবার মনে করো তুমি আগ্নেয় পর্বত পড়লা, তুমি মনে করো স্তূপ পর্বত পড়বা, ক্ষয়জাত পর্বত পড়বা। এই যে বিভিন্ন পর্বতগুলো সম্পর্কে জানছো বা পড়ছো। এবার দেখা গেলো তোমাকে এমসিকিউতে একটা প্রশ্ন আসলো যে নিম্নলিখিত কোনটি স্তূপ পর্বতের উদাহরণ। সেখানে হয়তো আগ্নেয় পর্বত আর ক্ষয়জাত পর্বত দেওয়া আছে, তার মধ্যে একটা হয়তো দেওয়া আছে এখান থেকে সাতপুরা পর্বত। তাহলে তোমাকে সেখান থেকে সাতপুরা পর্বতটা ঠিক করতে হবে। এইভাবে করে যখন সত্য মিথ্যা, এমসিকিউ, বিভিন্ন ধরনের প্রশ্ন কিন্তু এখান থেকে আসতে পারে, অথবা ম্যাচিং করেও আসতে পারে। ঠিক আছে, স্তম্ভ আকারেও আসতে পারে। চলো এবার আমরা দেখে নেব বিশ্বের উল্লেখযোগ্য স্তূপ পর্বতমালার মধ্যে সাতপুরা পর্বতমালা ভারতে অবস্থিত এবং ব্ল্যাক ফরেস্ট হচ্ছে জার্মানিতে অবস্থিত। এবার উৎপত্তির কারণগুলো, যে আজকে স্তূপ পর্বত কি করে তৈরি হয় বা কি করে সৃষ্টি হয়। আমরা লাস্ট ক্লাসে আগ্নেয় পর্বত দেখেছিলাম কি করে সৃষ্টি হয়, তার বৈশিষ্ট্য ফিচার্স গুলো দেখেছিলাম। আজকে আমরা জানবো স্তূপ পর্বত কি করে সৃষ্টি হয়। স্তূপ পর্বত সৃষ্টি হওয়ার পিছনে তিনটা পর্যায় রয়েছে। কয়টা পর্যায়? তিনটা পর্যায় রয়েছে। সেই তিনটা পর্যায় কি কি? প্রথম পর্যায় যেটা হবে পীড়ন এবং ফাটল, মনে রাখবা পীড়ন এবং ফাটল। তাহলে ফাটল কথাটা প্রথম পয়েন্টটা এখানে মনে রাখবা, যে তিনটা পর্যায়ের মধ্যে প্রথম পর্যায়টা হচ্ছে ফাটল। এইখানে তুমি শিলাস্তর দেখতে পাচ্ছ যেখানে ফাটলের সৃষ্টি হয়েছে, শিলার মধ্যে ক্র্যাকস দেখা দিচ্ছে। হ্যাঁ, তো বলছে গিরিজনী ও মহীবাবক আলোড়নে ভূত্বকের সংকোচন এবং প্রসারণ ঘটে। যেমন তাপ, বৃষ্টিপাত, বায়ু প্রবাহ, এগুলোর মাধ্যমে অনবরত কি হচ্ছে? ভূপৃষ্ঠের মধ্যে কিন্তু কি হচ্ছে? চাপ বাড়ছে, সংকোচন প্রসারণের সৃষ্টি হচ্ছে। এবার টানের মাত্রা মানে সহনসীমা অতিক্রম করলে শিলাস্তরে কিন্তু ফাটলের সৃষ্টি হয়। এবার এর মধ্যে যে একটা আর্দ্রতা ভাব আছে, সেই ভাবটা যদি কমে যায় তখন শিলাটা শুষ্ক হয়ে ওঠে, এবং শুষ্ক হয়ে যাওয়ার পরে কি হয় তার মধ্যে যখন আর রস থাকে না তখন সেটা একটা ফাটলের সৃষ্টি করে দেয়। তো এইভাবে ফাটল সৃষ্টি হয়, এটা কিন্তু প্রথম পর্যায়ে গেল। নেক্সট পর্যায়ে কি হচ্ছে? চ্যুতি গঠন। ঠিক আছে, পুরোপুরি চ্যুতি গঠন হয়ে যায়। এখানে কি বলছে? ফাটল বরাবর শিলাস্তর উলম্বভাবে ওঠানামা করে। এবার যেখানে ফাটল সৃষ্টি হয়েছিল সেখান থেকে শিলাস্তর দেখতে পাচ্ছ এখানে বসে গেছে। ঠিক আছে, শিলাস্তরটা কিছুটা নেমে গেছে, যেখানে ফাটল দেখা দিচ্ছে এবার ধীরে 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 শিলাস্তরটা নেমে যাবে, বা কোনো স্থান ও পার্শ্ববর্তী স্থানগুলো উপরে উঠে যাবে। ওই জন্য বলছে ওঠানামা করে, তাকে যাকে চ্যুতি বলছি আমরা। চ্যুতি মানে ফাটল বরাবর যদি ভূপৃষ্ঠ ওঠানামা করে তাহলে তাকে আমরা চ্যুতি বলছি। মহীবাবক আলোড়নের প্রভাবে শিলাস্তরের উপরে উঠতে শুরু করে। এবার মহীবাবক আলোড়নের প্রভাবে কি হয়? চাপ বাড়লে পার্শ্ববর্তী স্থানগুলো উপরে ওঠার মানে উপরে ওঠে এবং মধ্যবর্তী স্থান কিন্তু নিচে নেমে যায়। ক্লিয়ার? আচ্ছা, এবার হচ্ছে তৃতীয় পর্যায়ে কি হয়? চূড়ান্ত ভাবে গঠন। এবার এই তৃতীয় পর্যায়ে এসে কি দেখবো আমরা? চূড়ান্ত গঠন। প্রথম পর্যায়ে কি হলো? প্রথম পর্যায়ে পীড়ন বা ফাটল সৃষ্টি হলো, দ্বিতীয় পর্যায়ে চ্যুতি গঠন হলো, এবং তৃতীয় পর্যায়ে এসে কি হলো? চূড়ান্ত গঠন, মানে পুরোপুরি ভাবে রেডি। কি করে? দেখো বলছে ভূ আন্দোলিত প্রসারণ বলের প্রভাবে দুটো চ্যুতির মধ্যবর্তী অংশ পার্শ্ববর্তী অংশ অপেক্ষা ধীরে ধীরে উপরে উঠে গিয়ে স্তূপ পর্বতের সৃষ্টি হয়। তাহলে কি বলছে এই জায়গাটায়? দেখো ভালো করে বুঝবা। প্রথমে ক্র্যাক দেখা দিল, তারপরে ধীরে ধীরে চ্যুতি গঠন হলো। ঠিক আছে, অংশটা নিচে নেমে গেল, একটা অংশ পার্শ্ববর্তী উপরে উঠে গেল। এইভাবে শিলাস্তরের বেশ কিছু অংশে এখানে দেখা দেয়, তারপরে এখানে আবার দেখা দেয় বেশ কিছু অংশ, আর মধ্যবর্তী অংশগুলো ধীরে ধীরে উপরে উঠে মানে উপরে উঠে যায়। এগুলোকে বলে আমরা রেঞ্জ, বা এগুলোকে বলে আমরা স্তূপ পর্বত। ঠিক আছে,
তো বলছে বিপরীত ভাবে পার্শ্ববর্তী অংশ উঠে গেলে বা মধ্যভাগ বসে গেলে গোস্ত উপত্যকা বা স্তূপ পর্বত পাশাপাশি অবস্থান করতে দেখা যায়। তাহলে এটা একটা স্তূপ পর্বত, এটা একটা স্তূপ পর্বত, এভাবে কিন্তু বেশ কিছু জায়গায় পাশাপাশি জুড়ে কিন্তু স্তূপ পর্বতগুলো অবস্থান করতে দেখা যায়। ক্লিয়ার? ওকে, তাহলে স্তূপ পর্বত কি করে গঠন হয় বোঝা গেল। এবার আমরা স্তূপ পর্বতের বেশ কিছু বৈশিষ্ট্য সম্পর্কে জেনে নেব। স্তূপ পর্বতের কয়েকটা বৈশিষ্ট্য, পরীক্ষা প্রশ্ন আসে স্তূপ পর্বত কাকে বলে এবং স্তূপ পর্বতের বৈশিষ্ট্যগুলো কি কি। ঠিক আছে, দেখো স্তূপ পর্বতের প্রধান বৈশিষ্ট্যগুলোর মধ্যে কি আছে। সবার প্রথমে উচ্চতার কথা যদি বলি আমরা, দেখো স্তূপ পর্বত সাধারণত হিমালয়ের মতো খুব বেশি উচ্চতা সম্পন্ন হয় না। তাহলে স্তূপ পর্বতগুলো কিন্তু আগ্নেয় পর্বতের মতো বা হিমালয় পর্বতমালা যেমন ভঙ্গিল পর্বত, তাই না, তাহলে নবীন ভঙ্গিল পর্বতমালা হচ্ছে হিমালয় পর্বতমালা, তাহলে ওর মতো কিন্তু অতটা উঁচু হবে না এটা। ঠিক আছে, বলছে খাড়া ঢাল দেখা যাবে এখানে, বলছে চ্যুতিতল বরাবর ভূমিভাগের উত্থান হয় বলে এর প্রান্তদেশ খুব খাড়া হয়। ঠিক আছে, এবার মনে করো এই যে ভূপৃষ্ঠের এই স্থানটা নিচে নেমে গেছে, এবার একটা স্থান কি হয় উপরের দিকে উঠে যায়, তো তাহলে এইভাবে উপরের দিকে উঠানামা যে বিষয়টা আছে, তো এই ঢালটা যে আছে এই ঢালটা খুব খাড়া হয় পর্বতের। নেক্সট বলছে সীমিত বিস্তার, এবার এটা বহুদূর দূরে ছড়ানো থাকে না। আমরা আগ্নেয় পর্বত পড়ার সময় পড়েছিলাম তার পর্বত শ্রেণীগুলো বহুদূর ছড়ানো থাকে, কিন্তু এখানে কিন্তু আমরা কি দেখবো স্থানীয়ভাবে চ্যুতি সৃষ্টির ফলে গঠিত হয় বলে এর বিস্তার কিন্তু কম হয়। এটা অল্প জায়গা জুড়ে, সংকীর্ণ জায়গা জুড়ে কিন্তু এটা দেখা যায়। দেন বলছে শৃঙ্গহীন শীর্ষদেশ, এখানে যেহেতু ফ্ল্যাট একটা ল্যান্ড ছিল, ফ্ল্যাট ল্যান্ড ছিল পুরোপুরি, এবার এই ফ্ল্যাট ল্যান্ড মানে ফ্ল্যাট যে ল্যান্ডটা আছে এটা পুরোপুরি বসে গিয়ে যেহেতু সৃষ্টি হচ্ছে উপরের অংশ, তাহলে উপরের অংশটা কি হচ্ছে পুরোপুরি ফ্ল্যাট হচ্ছে, এটা কিন্তু কোনো তুমি শৃঙ্গ দেখতে পাবা না। তো বলছে এদের শীর্ষে কোনো তীক্ষ্ণ শৃঙ্গ থাকে না, যেমন আমরা আগ্নেয় পর্বতে দেখেছি এরকম টাইপের একটা শৃঙ্গ, আগ্নেয় পর্বত বা তোমার নবীন ভঙ্গিল পর্বতমালায় আমরা এরকম একটা পর্বত শৃঙ্গ দেখতে পারি, যেমন হিমালয় পর্বতের মাউন্ট এভারেস্টের কথা আমরা বলতে পারি, সেগুলোতে পর্বত শৃঙ্গ দেখা যায়, কিন্তু স্তূপ পর্বতে কিন্তু কোনো পর্বত শৃঙ্গ থাকে না। এবার যদি তোমাকে পরীক্ষার সময় প্রশ্ন আসে ভঙ্গিল পর্বত আর হচ্ছে স্তূপ পর্বতের মধ্যে একটা পার্থক্য লেখো, একটা পার্থক্য না তিনটা আসবে মিনিমাম, তো তিনটা পার্থক্য লেখো, তুমি ইজিলি ভাবে এক দুটো পার্থক্য কিন্তু এখান থেকে লিখে দিতে পারো, উদাহরণ লিখতে পারো একটা, তারপরে একটা পার্থক্য লিখতে পারো যে এখানে শৃঙ্গ দেখা যায়, এখানে শৃঙ্গ দেখা যায় না। ঠিক আছে, ওখানে কি হয় যে পাতের সঞ্চালনের ফলে ভঙ্গিল পর্বতের সৃষ্টি হয়, কিন্তু স্তূপ পর্বতের সৃষ্টি হয় চ্যুতি বা ফাটলের কারণে। ঠিক আছে, এইভাবে করে কিন্তু লিখতে পারো। শীর্ষদেশ চ্যাপ্টা এবং সমতল হয়, যে আমরা দেখেছি শীর্ষদেশ মানে কি পর্বতের উপরটা, যে উপরটা কি হচ্ছে চ্যাপ্টা, মনে হচ্ছে কেউ বসিয়ে দিয়েছে। ঠিক আছে, এবং চ্যাপ্টা হয় এবং তার সাথে সাথে সমতল পুরো। এর উপর দিয়ে তুমি পর্বতের উপর দিয়ে হাঁটতে পারবা সুন্দর, সিংহের উপর দিয়ে, সিংহটা থাকেই না অ্যাকচুয়ালি, পর্বতের উপর দিয়ে হাঁটা যাবে সুন্দর, কিন্তু তুমি ওই মাউন্ট এভারেস্ট উঠতে গেলে তোমাকে জাস্ট ইয়ে করে করে যারা চড়ে আর কি, যারা পর্বত আরোহী আছে তারা যখন যায় আর কি, যারা মানে অ্যাডভেঞ্চারের জন্য যায়, অনেকে হচ্ছে এটা দিয়ে অনেক রেসও হয় অনেক সময়, যে কে ওখানে যেতে পারে, বেস ক্যাম্প অব্দি যাওয়ার জায়গা আছে, মানে বিভিন্ন ক্যাম্প করা আছে। এবার হোস্ট ও গোস্ত উপত্যকা, এখান থেকে তোমার একটা প্রশ্ন 2 মার্কসের জন্য আসতে পারে। হোস্ট কি জিনিস আমি একটু আগে তোমাদের বললাম এই কথাটা, হোস্ট কি। এবার দেখো যেই অংশটা উঁচু থাকে ফাটলের ফলে সেই অংশটাকে আমরা হোস্ট বলি। যেমন যে দুটি সমান্তরাল চ্যুতির মধ্যবর্তী অংশ খাড়াভাবে উত্থিত হয়ে যে বিশেষ ধরনের স্তূপ পর্বত সৃষ্টি করে তাকে কিন্তু হোস্ট বলে। ঠিক আছে, তাহলে হোস্ট হচ্ছে স্তূপ পর্বতের উপরিভাগটাকে হোস্ট বলি, আর নিচু অংশটা যেটা হয় সেটাকে গ্র্যাবেন বলা হয় বা গোস্ত উপত্যকা। ঠিক আছে, গ্র্যাবেন বা গোস্ত উপত্যকা বলে এটাকে বলে হোস্ট। যেমন বলছে দুটি চ্যুতির মধ্যবর্তী ভূমিভাগ নিচে বসে যাওয়ার ফলে যে অবনমিত উপত্যকার সৃষ্টি হয় তাকে গোস্ত উপত্যকা বা গ্র্যাবেন বলা হয়। পরীক্ষার প্রশ্ন আছে গ্র্যাবেন কি বা গোস্ত উপত্যকা কি, তাহলে যেটা নিচু হয়ে যায় ওটাকে কি বলে গোস্ত উপত্যকা বা গ্র্যাবেন, আর যেটা উঁচু থাকে হোস্ট বলে। যেটা উঁচু থাকে কি বলে হোস্ট, যেটা নিচু থাকে সেটাকে কি বলে গোস্ত উপত্যকা বা গ্র্যাবেন। ঠিক আছে, মনে থাকবে, ভুলবে না তো কখনো। ওকে, এবার গোস্ত উপত্যকার বিস্তার এবং উদাহরণ সম্পর্কে আমরা একটু দেখে নেব। বলছে ভারতের নর্মদা উপত্যকা, জার্মানির রাইন উপত্যকা এবং পূর্ব আফ্রিকার দ্য গ্রেট রিফট ভ্যালি পৃথিবীর বৃহত্তম এটা গোস্ত উপত্যকার উদাহরণ। ঠিক আছে, উল্লেখযোগ্য গোস্ত উপত্যকা এগুলো রয়েছে। ভারতের নর্মদা উপত্যকা কিন্তু গোস্ত উপত্যকার উদাহরণ, মানে দুপাশে উঁচু মাঝখানে নিচু। ঠিক আছে, বা গ্র্যাবেনের উদাহরণ কিন্তু বোঝা গেল। জার্মানি যেমন রাইন নদীর তীরবর্তী উপত্যকা রয়েছে সেটাও কিন্তু গোস্ত উপত্যকার উদাহরণ। পূর্ব আফ্রিকাতে দা গ্রেট রিফট ভ্যালি রয়েছে, এটা পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় গোস্ত উপত্যকা। এর থেকে বড় দুটো পর্বতের মাঝে যে ফ্ল্যাট যে অংশটা রয়েছে যেটাকে আমরা গ্র্যাবেন বলছি বা গোস্ত উপত্যকা বলছি, এর থেকে বড় কিন্তু আর পৃথিবীতে নাই, যেটা হচ্ছে পূর্ব আফ্রিকাতে অবস্থিত দা গ্রেট রিফট ভ্যালি। মনে থাকবে
উল্লেখযোগ্য গোস্ত উপত্যকা এগুলো, এই উপত্যকাগুলি প্রায়ই দীর্ঘ এবং সংকীর্ণ হয় এবং এদের মধ্যে দিয়ে অনেক সময় প্রধান প্রধান নদীগুলো প্রবাহিত হয়, এবার নিচে নিচে চলে যায়, যেহেতু দুটো অংশের নিচে আছে, মাঝখানে অবস্থিত। আমরা কিছুক্ষণ আগে একটা ছবি দেখলাম, দেখাচ্ছি, দেখো এখানটায় এটা বেসিন হয়ে যায়। কি হচ্ছে, এবার পর্বতের যে জলগুলো আছে সেই জলগুলো কোথায় যাবে, উঁচু জায়গায় না নিচু জায়গায় যায়, জল নিচু জায়গায়। এবার এবার দুই পাশে, সরি এখানে দেখো, এবার দুপাশে উঁচু, এখানে উঁচু এখানে উঁচু, এবার এই পাশের জলগুলো কি হবে, ঢাল বরাবর একটা হালকা ঢাল থাকলে, মানে যেহেতু নিচু অংশ ঢাল তো হালকা একটা থাকবে, সে খাড়া হোক চাই, আমরা দেখলাম এখানে গোস্ত মানে যেটা স্তূপ পর্বতে খাড়া ঢাল হয়, তো তবুও তো এই পার্শ্ববর্তী জলগুলো কি হবে, একটা জায়গায় এসে জমা হবে। তাহলে এই এরিয়াগুলোতে কিন্তু গোস্ত উপত্যকা এরিয়াগুলোতে আমরা দেখি অনেক সময় কিন্তু কি হয়, পর্বতের সৃষ্টি হয়, ঠিক সরি নদীর সৃষ্টি হয়, ঠিক আছে। এই পর্বত থেকে জলধারা নেমে কিসের সৃষ্টি হচ্ছে, নদীর সৃষ্টি হচ্ছে। তো বোঝা গেল বিষয়টা। এবার স্তূপ পর্বত এবং গ্রস্ত উপত্যকার মধ্যে পার্থক্য আমরা জেনে নেব, খুব সহজ পার্থক্য এখান থেকে। যেমন এটি উত্থিত বা উঁচু অংশকে স্তূপ পর্বত বলি আমরা, একটু আগেই দেখলাম আমরা, তাই না। আর হচ্ছে নিচু বা অবনত ভূভাগকে আমরা গ্রস্ত উপত্যকা বা কি বলি, গ্র্যাবেল, তাই না। এবার আকৃতি যদি বলি, শীর্ষদেশ চ্যাপ্টা এবং সমতল হয় স্তূপ পর্বতের, শীর্ষগণের মাথাটা। আর এটা গ্রস্ত উপত্যকা দীর্ঘ এবং সংকীর্ণ উপত্যকা হয়, এটা কখনো কখনো দীর্ঘ হতে পারে, কখনো কখনো সংকীর্ণ হতে পারে। দেন স্তূপ পর্বতে যদি আমরা দেখি জলপ্রপাত সৃষ্টিতে সাহায্য করে, এটা বেশ কিছু জলপ্রপাত সৃষ্টি হয়েছে, আমরা বাহুবলী মুভিতে দেখেছি বেশ কিছু ওয়াটারফল। তারপরে এখানে বিভিন্ন নদীর সৃষ্টিতে সাহায্য করে এই গ্রস্ত উপত্যকাগুলো, এখানে জলপ্রপাত সৃষ্টি হয়, এখানে নদীর সৃষ্টি হয়। উদাহরণস্বরূপ বলতে পারি, দেখো তিনটা মূল পার্থক্য দেওয়ার পরে একটা উদাহরণ দিয়েছি, সাতপুরা, ভোজ, ব্ল্যাক ফরেস্ট হচ্ছে গ্রস্ত উপত্যকার উদাহরণ, সরি স্তূপ পর্বতের উদাহরণ। আর নর্মদা উপত্যকা, রাইন উপত্যকা, দা গ্রেট ব্যারিয়ার রিফস, এগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে গ্রাবেন বা গ্রস্ত উপত্যকার উদাহরণ। বোঝা গেল, ক্লিয়ার কনসেপ্ট। তো এখান থেকেই পরীক্ষায় প্রশ্ন আসবে, ঠিক আছে। এই ধরনের মানে স্তূপ পর্বতে যত রকমের প্রশ্ন আসার আছে সমস্ত প্রশ্নগুলো আমরা আলোচনা করলাম আজকে। স্তূপ পর্বত কাকে বলে, স্তূপ পর্বত কি করে উৎপত্তি লাভ করে, স্তূপ পর্বতের বৈশিষ্ট্য, গ্র্যাবেন কি, হোস্ট কি, তাই না। এবং আমরা বেশ কিছু উদাহরণগুলো আমরা দেখলাম যেগুলো যেগুলো পরীক্ষায় আসে, এর বাইরে কোনো প্রশ্ন তোমাদের কিন্তু আর করা হয় না। এবার এখান থেকেই সত্য মিথ্যা, এখান থেকেই ফিল ইন দা ব্ল্যাঙ্কস, এখান থেকেই 2 নম্বরের প্রশ্ন, এখান থেকেই পার্থক্যে 3 নম্বরের প্রশ্ন, এখান থেকেই 5 নম্বরের প্রশ্ন, যা আসবে সব এখান থেকে, এর বাইরে স্তূপ পর্বত থেকে কিছু আসবে না। নেক্সট ক্লাসে আমি কি আলোচনা করব, নেক্সট ক্লাসে আলোচনা করব এর পরবর্তীতে ক্ষয়জাত পর্বত, ঠিক আছে। থ্যাংক ইউ।